বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার ২১ মার্চ, ৭ চৈত্র এবং ফার্সি ১ ফারভার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত ১০টা ২৩, ভারত সময় রাত ৯টা ৫৩ এবং তেহরান সময় রাত ৭টা৫৩। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে ৬১৫০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। আমাদের আর্কাইভে ১ মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান জমা থাকে, ফলে দিনের অন্য যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন।
এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন যুক্তরাষ্ট্রে সম্প্রতি সহিংসতায় 8 ব্যক্তি নিহত হওয়ার পর সেদেশে বিদেশিদের উপর হামলা বেড়ে যাওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে গত 1 মাসে করোনার বিস্তার ঘটায় ঢাকা থেকে পাঠানো একটি প্রতিবেদন শুনতে পাবেন। মাত্র 1 মাসের ব্যবধানে দেশের সব হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও এর সংক্রমণ উপেক্ষা করে পুরোদমে চলছে নানা সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ, মিটিং মিছিল, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা। এই অবস্থায় জনসমাগম কমাতে আজ 21 মার্চ থেকে জেলায় জেলায় পুলিশি তৎপরতা বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে কাজ করতে কর্মকর্তাদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ। পরমাণু সমঝোতাকে কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর আগ্রহ প্রকাশ বোরেলের। স্বাধীনতার মিথ্যা ঘোষকের কোনো ঠিকানা আন্তর্জাতিকভাবেও থাকবে না, সাবেক প্রেসিডেন্ট জিয়াকে উদ্দেশ্য করে বললেন শেখ হাসিনা। এবং বাংলায় তোষণার ভোটের ব্যাংকের রাজনীতি করছে দিদি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে দেশের দায়িত্বশীলদের কাজ করতে হবে। হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনি ফার্সি নববর্ষ 1400 সালের সূচনা তথা নওরোজ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আজ একথা বলেন। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে কোনো অবস্থায় সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর নির্ভরশীল করে ফেলা যাবে না। তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষণে একে ভয়াবহ অপরাধের যোগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, যে দেশটি পরমাণু হামলা চালিয়ে একটি দেশের 2,20,000 মানুষকে হত্যা করতে পারে, সে দেশের কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত নয়। তিনি বলেন, তবে এই নিষেধাজ্ঞা আমাদের জন্য অনেক ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করেছে। করোনা ভাইরাসের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, এই ভাইরাস ইরানে ছড়িয়ে পড়ার শুরুতে আমাদের কাছে পর্যাপ্ত মাস্ক পর্যন্ত ছিল না, অথচ এখন আমরা নিজেরা করোনা ভাইরাস মোকাবেলার সব পণ্য দেশেই তৈরি করছে। আয়াতুল্লাহিল উজমা খামেনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশের অর্থনীতিকে নিষেধাজ্ঞার উপর নির্ভরশীল না করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমাদেরকে ধরে নিতে হবে, নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা যদি উঠে যায় তাহলে এটা করব ওটা করব এ ধরনের কথা বলবেন না। যদি এর উপর ভিত্তি করে দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব নয়। সর্বোচ্চ নেতা বিভিন্ন খাতে দুর্নীতির লাগাম টেনে ধরারও আহ্বান জানিয়েছেন। তিনি একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, শত্রুর কঠোর অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও ইরানের অর্থনীতি বিশ্বে 18তম অবস্থানে রয়েছে। এটি ছোটখাটো কোনো ব্যাপার নয়। বিশ্বের 200-এরও বেশি দেশের মধ্যে 18তম অবস্থানে থাকা অনেক বড় ব্যাপার। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিভিন্ন চ্যানেলের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এমনকি সর্বোচ্চ নেতার ওয়েবসাইট খামেনি.ir এবং বার্তা সংস্থা ইরান প্রেস তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করছে। সর্বোচ্চ নেতা সাধারণত নওরোজের ভাষণ বছরের প্রথম দিনে ইরানের পবিত্র নগরী মাশহাদে অবস্থিত ইমাম রেজা আলাইহিসসালামের মাজার কমপ্লেক্স থেকেই দিয়ে থাকেন। এবার তিনি মাশহাদে যাননি। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার কারণে তার মাশহাদ সফর বাতিল করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, নওরোজেই নয়, আমরা প্রতিদিনই আমাদের জানবাজি রেখে প্রিয় স্বদেশের নিরাপত্তা ও সম্মান অটুট রাখব। মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাবি নওরোজের শুভেচ্ছা বার্তায় একথা বলেন। নওরোজের বার্তায় রহিম মুসাবি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনী প্রচুর যোদ্ধা জাতীয় সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে স্থল সীমান্ত সহ
সকল প্রতিরক্ষা ঘাঁটিতে যথারীতি সার্বিক সুরক্ষা প্রস্তুতি নিয়ে উপস্থিত রয়েছে। বার্তায় আরও এসেছে, নতুন বছরে সেনাবাহিনী এবছরের স্লোগান উৎপাদন, সহযোগিতা, সমর্থন ও বাধা দূরীকরণকে কেন্দ্র করে আগের তুলনায় অনেক বেশি পৃষ্ঠপোষকতা দেবে। কারিগরি সক্ষমতা বৃদ্ধির স্বার্থে প্রকৌশল ও প্রযুক্তিগত সরঞ্জাম সহ নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয় সহ এক্ষেত্রে তৎপর অন্যান্য প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে বলে জানান জনাব মুসাবি। ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করা এবং এটিকে কার্যকর করার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। কোভিড-19 যুগে ইউর পররাষ্ট্র নীতি শীর্ষক একটি বই প্রকাশ করে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেছেন। বোরেল তার বইয়ে লিখেছেন, 5 বছর আগে ভিয়েনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, রাশিয়া ও চীন এবং ইউর তৎকালীন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেন। তিনি আরও লিখেছেন, ইরানের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের ওই সমঝোতায় পৌঁছাতে 12 বছর সময় লাগে। এই অবস্থায় এত দীর্ঘ সময়ের প্রচেষ্টার অর্জনটি যদি ব্যর্থ হয়ে যায় তবে অন্য কোনো কিছু দিয়েই সেটি পূরণ করা সম্ভব হবে না। এই সমঝোতা এমন একটি দলিল যাতে 100-র বেশি পৃষ্ঠা রয়েছে এবং বেশ কয়েকটি সংযুক্তি রয়েছে বলে জানান ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা। তিনি বলেন, সমঝোতা অনুযায়ী ইরানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের বিনিময়ে তেহরান তার পরমাণু কর্মসূচির উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করতে সম্মত হয়। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের উপ তথ্যমন্ত্রী বলেছেন, ইয়েমেনের উপর সৌদি জোটের আগ্রাসন অবরোধ অব্যাহত থাকলে সৌদি আরবের অভ্যন্তরে আরও গভীরে হামলা চলতে থাকবে। বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, তৌফিক আল হুমায়রি সানে আজ আরও বলেছেন, সৌদি ভূখণ্ডে হামলা করার বৈধ অধিকার রয়েছে ইয়েমেনের স্বদেশ রক্ষার স্বার্থে এবং ইয়েমেনের মুসলিম জনগোষ্ঠীর উপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন অবরোধের জবাব দেওয়ার অধিকার রাখে সানা। আল হুমায়রি আরও বলেন, আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনি জনগণের উপর আগ্রাসন অব্যাহত রেখেছে। সৌদি জোট যখন প্রতিদিন ইয়েমেনের উপর অসংখ্যবার আগ্রাসন চালিয়ে তেল ট্যাঙ্কারগুলো জব্দ করছে, সেই পরিস্থিতির মধ্যে আমেরিকা আবার যুদ্ধবিরতির ফাঁকা বলি আওড়াচ্ছে। ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন বন্ধ হলে এবং দেশটির উপর থেকে সর্বাত্মক অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বন্ধ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সানা। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের পদস্থ কর্মকর্তা মোহাম্মদ আলী আল হুতি তার অফিসিয়াল টুইটার পেজে দেওয়া ধারাবাহিক কয়েকটি পোস্টে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অবরোধ আগ্রাসন বন্ধ করে ইয়েমেনের দুর্ভিক্ষ ও জনগণের দুর্দশা বন্ধ করুন। হুতির টুইটার বার্তায় আরও বলা হয়, আমরা যুদ্ধ শুরু করিনি, কাজে আমাদের পক্ষ থেকে বন্ধ করার প্রশ্ন উঠতে পারে না। সম্প্রতি হুতি যোদ্ধাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ওই তেল শোধনাগারে আগুন ধরে যায়। রিয়াদ এ ধরনের হামলার পুনরাবৃত্তি না করার জন্য হুতিদের প্রতি আহ্বান জানায়। সৌদি আরবের ওই আহ্বানের জবাব দিতে গিয়েই দৃশ্যত আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালেন হুথি। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্ধৃত করে বলেছেন, স্বাধীনতার মিথ্যা ঘোষকের কোনো ঠিকানা আন্তর্জাতিকভাবেও থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মন্তব্য করেছেন, স্বাধীনতার মিথ্যা ঘোষকের আর কোনো ঠিকানা আন্তর্জাতিকভাবেও থাকবে না। আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলার আপ্রাণ চেষ্টা হয়েছিল। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াকে দাঁড় করানো হয়েছিল, স্বাধীনতার নায়ক বানানো হয়েছিল, মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল। আজকে আন্তর্জাতিকভাবেও সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। 15ই আগস্টের হত্যাকাণ্ডের নির্মম বর্বরতার কথা বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, এইভাবে তাকে হত্যা করা হবে এটি বোধহয় তিনি কখনো কল্পনাও করতে পারেননি, বিশ্বাসও করতে পারেন, কারণ তার ছিল বাংলাদেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা। শেখ হাসিনা বলেন, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন আমরা পালন করছি। আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সকল নেতাদের প্রতি কৃতজ্ঞ।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবার ফিরছি বিশেষ সংবাদে। বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়লেও এখনও লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ বেলা 11:30টায় কেন্দ্রীয় ঔষধাগার SMDর নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। 1 মাসের ব্যবধানে করোনার সংক্রমণ দ্বিগুণ হওয়া প্রসঙ্গে জাহিদ মালিক বলেন, সংক্রমণের এমন হার আতঙ্কের বিষয়। এছাড়া করোনা আক্রান্ত বেড়ে যাওয়ার কারণে আমরা এক অস্বস্তিতে আছি। আমরা বেড়ে যাওয়ার কারণটি দেখলাম, বেশিরভাগ সংক্রমণ হয়েছে যারা কক্সবাজার গেছে, সেখানে কেউ মাস্ক পরেনি ও স্বাস্থ্যবিধি মানেনি, যার ফলে সংক্রমণের শতাংশ 2 থেকে এখন 10-এ উঠে গেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা এলে 5 বছরের মধ্যে অনুপ্রবেশ মুক্ত হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ এগরায় এক সমাবেশে ওই মন্তব্য করেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা এলে 5 বছরের মধ্যে অনুপ্রবেশ মুক্ত হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ রোববার এগরায় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অমিত শাহ বলেন, মমতা দিদি রাজ্যে পরিবর্তনের কথা বলেছিলেন। আপনারা বলুন, পরিবর্তন হয়েছে কি? বন্ধুরা, পরিবর্তন কিছুই হয়নি। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, परिवर्तन नहीं हुआ। पहले भी घुसपैठ हो रही थी, आज भी घुसपैठ हो रही। आप मुझे बताइए, आप लोग बंगाल को घुसपैठियों से मुक्त करना चाहते हैं या नहीं चाहते हैं? जोर से बोलिए, चाहते हैं या नहीं चाहते हैं? क्या ममता दीदी घुसपैठियों से मुक्त कर सकती है? क्या कर सकती है? क्या आप मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बना दीजिए। 5 साल में ही हम बंगाल को घुसपैठियों से मुक्त कर देंगे। 5 साल के अंदर। অমিত শাহ বলেন, আগেও অনুপ্রবেশ হচ্ছিল, এখনো অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আপনারা আমাকে বলুন, আপনারা কি বাংলাকে অনুপ্রবেশ মুক্ত চান? মমতা দিদি কি অনুপ্রবেশ মুক্ত করতে পারবেন? আপনারা মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করে দিন, তাহলে 5 বছরের মধ্যেই আমরা বাংলাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব। বিজেপি অনুপ্রবেশকারী বলতে মূলত বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা কথিত মুসলিমদের টার্গেট করে থাকে। তাদের কাছে বাংলাদেশ বা অন্য দেশ থেকে অমুসলিম মানুষজন উদ্বাস্তু বা শরণার্থী। বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। রাশিয়া বলেছে দেশটি আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশী, তবে একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য মস্কোর পূর্ণ প্রস্তুতি থাকে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন। জো বাইডেন যখনই উপযুক্ত মনে করবেন তখনই এই আলোচনা হতে পারে। রুশ প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার জো বাইডেনকে আগামী শুক্রবার বা সোমবার টেলিভিশনে লাইভ আলোচনায় বসার প্রস্তাব দেন। এর জবাবে গতরাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, খুব শীঘ্রই পুতিনের সঙ্গে তার আলোচনার পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা করছেন। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেছেন, পুতিন মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্য আলোচনার যে প্রস্তাব দিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে তার জবাব না দেওয়াকে ক্রেমলিন প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নেবে। পেসকভ আরও বলেন, পুতিন যে প্রস্তাব দিয়েছেন সেটির অর্থ টেলিভিশন বিতর্ক নয়। রাশিয়া আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে কোনো টেলিভিশন বিতর্ক হতে পারে না। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে গোলাগুলির ঘটনায় এশীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন, বিদেশিদের প্রতি বিদ্বেষবশত ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এ ধরনের সহিংসতা ক্রমেই বাড়ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজন হোসেন।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে গোলাগুলির ঘটনায় এশীয় বংশোদ্ভূত বেশ কজন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন বিদেশিদের প্রতি বিদ্বেষবশত ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এ ধরনের সহিংসতা ক্রমেই বাড়ছে। তাই এ ব্যাপারে কারোরই নীরব থাকা উচিত নয়। ওই সহিংসতায় 6 এশীয় নারী সহ মোট 8 ব্যক্তি নিহত হয়। সহিংসতার পর প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত শুক্রবার আটলান্টা শহর সফরে যান এবং সেখানকার এশীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। ভয়াবহ ওই হত্যাকাণ্ডে আবারও মার্কিন সমাজে এশীয় বংশোদ্ভূত নাগরিকদের উপর হামলার প্রতি দেশটির প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন এশীয় নাগরিকদের উপর সহিংসতার ব্যাপারে বলেছেন, এর প্রতিবাদে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে এবং তারা খুবই উদ্বিগ্ন, কেননা তারা হামলার শিকার হচ্ছে, এমনকি তারা মানসিক ও সামাজিকভাবেও হেনস্থার শিকার হচ্ছে। ঘৃণা মার্কিন সমাজে নিরাপত্তা দিতে পারবে না এবং অবশ্যই এর অবসান ঘটা উচিত বলে বাইডেন মন্তব্য করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস মোকাবেলায় নিজের ব্যর্থতার কারণে প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হওয়ায় তিনি মহামারী বিপর্যয়ের জন্য চীনকে আক্রমণ করে কথা বলেছিলেন। তিনি বহুবার এ ভাইরাসের বিস্তার ও সারা বিশ্বে বহু মানুষের মৃত্যুর জন্য চীনকে দায়ী করেন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি সমর্থন দেওয়ায় এর প্রতিবাদে ট্রাম্প আন্তর্জাতিক এই সংস্থা থেকে বেরিয়ে যান। ট্রাম্পের ওই পদক্ষেপের উদ্দেশ্য ছিল করোনা সংকট মোকাবেলায় নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা মাত্র। কিন্তু চীনের প্রতি ট্রাম্পের ওই অভিযোগ যুক্তরাষ্ট্রের জনমনে নেতিবাচক প্রভাব ফেলে এবং এশীয় বংশোদ্ভূত নাগরিকদের ওপর হামলা ও তাদের সম্পদ লুণ্ঠনের মাত্রা বেড়ে যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, তাদের আগে যারা ক্ষমতায় ছিল করোনা ইস্যুতে বর্ণবাদী বক্তব্য রাখেন এবং এর জেরে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও উত্তেজনা দেখা দেয়। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উগ্র বক্তব্যকে দায়ী করেন, কারণ তারা করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে বিভ্রান্তি ছড়িয়েছিলেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে মাত্র 1 মাসের ব্যবধানে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে নানা সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ, মিছিল, মিটিং, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা নেওয়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। মাত্র 1 মাসের ব্যবধানে দেশের সব হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও এ সংক্রমণ উপেক্ষা করে পুরোদমে চলছে নানা সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ, মিটিং মিছিল, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা। এ অবস্থায় জনসমাগম কমাতে আজ 21 মার্চ থেকে জেলায় জেলায় পুলিশি তৎপরতা বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর ফেব্রুয়ারি মাসের 19 তারিখ একদিনে যেখানে করোনায় মৃত্যু হয়েছিল 8 জনের, সেখানে ঠিক 1 মাস পর 19 মার্চ মৃত্যু হয়েছে 18 জনের। একইভাবে হাসপাতাল ও সাধারণ আইসিইউ শয্যায় রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। করোনার সংক্রমণ বাড়লেও কোনোভাবেই নিয়মের মধ্যে আসছে না মানুষ। মাস্ক পরার অনীহা চরম আকারে ধারণ করেছে। রাজধানীর বাইরে তো বটেই, খোদ ঢাকাতেই নানা অজুহাতে মুখে থাকছে না মাস্ক। গানের প্রোগ্রাম ছিল তো এই জন্য আসলে তখনই খুলেছি, এরপরে মাস্ক রেখে আসছি বাসায় ভুলে। আমি একটু বাথরুমে গেছিলাম তো এই জন্য মাস্কটা লাগানি আর কি। আমি নামাজ পড়ে বেরোলাম তো মাত্র, টেলিফোনে কথা বলতেছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ মনে করেন, করোনার এই ঊর্ধ্বগতির মাঝে যারা এখনো করোনায় আক্রান্ত হয়নি, যারা হয়ে ভালো হয়ে গেছেন, যারা ভ্যাকসিন নিয়েছেন, যারা নেননি, সবাই এখন ঝুঁকির মধ্যে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করাতেই করোনা নিয়ে আবারও মহাসংকটে পড়তে যাচ্ছে দেশ। ট্রাভেল, ট্যুরিজম, বিয়ে শাদী, গ্যাদারিং, এটা যদি আরো আমরা 1 থেকে 2 সপ্তাহ অ্যালাউ করি তাহলে এটা ফার্স্ট ওয়েভ কেও ছাড়িয়ে যাবে এবং হসপিটাল গুলো অলরেডি এক্সস্টেড। কিন্তু অন্তত যদি সবাই মাস্কটা পরে, মাস্ক পরে বের হলে কাজ করলেও অনেক সংক্রমণ কমে যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম বলেছেন, এরই মধ্যে ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনার অস্তিত্ব মিলেছে বাংলাদেশের 16 জনের দেহে। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে জনসমাগম সম্পূর্ণ বন্ধ করতে সরকারকে পরামর্শ দেবেন তারা। এদিকে আগামী 26 মার্চ থেকে 4 এপ্রিল সাধারণ ছুটির ব্যাপারে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রচার করা হচ্ছে সেটিকে ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুনলেন প্রতিবেদনটি। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত একটি ঘোষণা। আগামী 28 মার্চ রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে। সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ঘোষণাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবার বিদায় নিব, তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে কাজ করতে কর্মকর্তাদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ। পরমাণু সমঝোতাকে কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর আগ্রহ প্রকাশ বোরেলের। স্বাধীনতার মিথ্যা ঘোষকের কোনো ঠিকানা আন্তর্জাতিকভাবেও থাকবে না, সাবেক প্রেসিডেন্ট জিয়াকে উদ্দেশ্য করে বললেন শেখ হাসিনা। এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা এলে 5 বছরের মধ্যে অনুপ্রবেশ মুক্ত হবে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।